মাসের গল্প শান্তিনিকেতনে স্প্যানিশ ফ্লু। গল্পকার সুব্রত রায়চৌধুরী। পুজোর আগে আগে এরকম হয়, কেমন যেন একটা খুশি খুশি ভাব। আকাশের রং একটু অন্যরকম, লাল সাদা নীলে একেবারে একাকার, যেন পেঁয়াজ খুশি শাড়ি পরে ভোর এসে দরজায় কড়া নাড়ছে। আশ্রম বালকেরা উঠে পড়েছে। শিউলি ফোটা ভোরের আলোয় চঞ্চলতা যাচ্ছে একটু একটু করে। সাইকেল ঘন্টিতে হতচকিত পথচারীরা পিছন ফিরে দেখে নেয়, তারপর আবার হাঁটতে শুরু করে। সকালের বৈতালিকের পর ঘন্টা ঘর থেকে ঢং ঢং করে কে যেন জানিয়ে দেয়, ওরে বেলা যায়। আশ্রমিকদের কাজের গতিও পাল্লা দিয়ে বাড়তে থাকে। তিন পাহাড়ের চূড়ো, আম্রকুঞ্জ, সুরুলের কুঠিবাড়ি, খোয়াইয়ের দিগন্ত থেকে ভেসে আসে প্রতিধ্বনি, বেলা যায় বেলা যায়। ইদানিং আশ্রমিকদের ব্যস্ততা একটু বেড়েছে। সামনের বুধবার মহালয়া, ওই দিন পূজা বকাশে শুরু। তার আগেই রামমোহনের স্মরণ সভা। গুরুদেব ভাষণ দেবেন, রামানন্দ চট্টোপাধ্যায় থাকবেন। বহুদিন আগে সেই দেবেন্দ্রনাথের সময় থেকেই এই দিনটাকে শান্তিনিকেতনের আশ্রমিকেরা গভীরভাবে মনে রাখে। এই সপ্তাহটা রামমোহন চর্চা, পরের সপ্তাহে আছে সাহিত্য সভা। পুজোর ছুটির আগের সন্ধ্যায় দেহলির পূব দিক খোলা ছাদে সভা বসল। তবে এবারে সভা তেমন জমল না। গুরুদেব সেদিন বড় চুপচাপ। কথা ছিল শারদোৎসব অভিনয় করবেন দিনু ঠাকুর, মানে দীনেন্দ্রনাথ, কিন্তু ইনফ্লুয়েঞ্জা হওয়ায় তিনি ঘরবন্দী। মামুলি জ্বর হলে চিন্তা ছিল না, এবারও ভয়ানক জ্বর। কানাঘুষো শুনেছেন রবীন্দ্রনাথ, তাই তাঁর কপালে ভাঁজ পড়েছে, চিন্তার ভাঁজ। তবে এখানেও এলো। সাধারণত পূজার বকা শুরু হলে রবীন্দ্রনাথ চলে আসেন জোড়াসাঁকোয়। এবারে এখানে তার অনেক কাজ। জমিদারি কাজ তো আছেই, চিঠিপত্র লেখা হয়নি অনেকদিন, বহু চিঠি জমেছে এতদিনে। রবীন্দ্রনাথ নিয়ম করে প্রতিটি চিঠি পড়ে নিজ হাতে উত্তর লেখেন। সেসব কাজ তো করতেই হবে। তাছাড়া পুজোর ছুটির পরেই ব্রহ্মচর্য বিদ্যালয়কে বিশ্বভারতী হিসেবে গড়ে তুলবেন, এই ভাবনাটিও ভীষণভাবে চেপে বসেছে মাথায়। ঘন ঘন তা নিয়ে এন্ড্রুজ রথীন্দ্রনাথের সঙ্গে নানা পরামর্শ করতে হচ্ছে তাকে। সময় যখন ব্যস্ততার সঙ্গে পাল্লা দিয়ে প্রায় হার মেনেছে, তখন চিন্তার এক নতুন উপসর্গ দেখা দিল। নাম না জানা এক জ্বরে গোটা শহরটা কাবু হয়ে পড়েছে। প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করতে যারা বিদেশে গিয়েছিল, তারা অনেকেই যুদ্ধ জয় করে ফিরলেও সঙ্গে নিয়ে এলো স্প্যানিশ ফ্লু। কবি এর নাম দিয়েছেন যুদ্ধ জ্বর। সারা পৃথিবীতে বহু মানুষ মারা যাচ্ছে। ভারতে, বিশেষত কলকাতায় বেশি না ছড়ালেও এবারের পুজোটা খুব একটা ভালো কাটল না। ঘরে ঘরে জ্বর ভীষণ ছোঁয়াছে, ওষুধও নেই। ভোগে মরা ছাড়া
উপায় নেই। মনে মনে অস্থির হয়ে উঠলেন কবি। শান্তিনিকেতনে ছুটি পড়লেও বেশ কিছু ছেলে তখনও রয়ে গেছে। পুজোতে ওরা আশ্রমেই থাকবে বলে ঠিক করেছে। সামনেই আষাঢ় মাস, বৃক্ষরোপণ উৎসবের জন্য বেশ কিছু চারা তৈরি করেছে আশ্রমিকেরা। এখন চলে গেলে চারাগুলো পরিচর্যা করবে কে? পরিচর্যা হবে না। কাজেই গুরুদেবের কাছে এবছর থেকে যাবার আবেদন করেছিল। আশ্রমের প্রতি তাদের এই ভালোবাসায় কবি সেদিন মুগ্ধই হয়েছিলেন। কিন্তু আজ চিন্তা হচ্ছে, ওরা ভালো আছে তো? ভাবাচ্ছে, খুব ভাবাচ্ছে রবীন্দ্রনাথকে। এদিকে কলকাতার অবস্থা রোজই খারাপ হচ্ছে। প্রতিদিন মানুষ মরছে, মরার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সব সংবাদ কবি ঠিক মতো পান না। তবে শুধু কলকাতা তো নয়, সারা পৃথিবী ক্রমে শ্মশান হয়ে যাচ্ছে। খবর উঠেছে বিদেশে নাকি দাহ করবার লোকও মিলছে না। পথে ঘাটে লোক প্রায় নেই, সবাই ঘরবন্দি। এটাই নাকি বাঁচবার একমাত্র উপায়। কবি খুব ভোরেই উঠছেন। বাইরে আসতে মনটা খুব খারাপ হয়ে যায়। পৃথিবীর গভীর অসুখ। উত্তরের বারান্দায় দাঁড়িয়ে কবি দেখেন দু চারজন দেহাতি মানুষ চোখে আতঙ্ক নিয়ে হেঁটে যায় সামনের রাস্তা দিয়ে। প্রায় প্রত্যেকেই মুখ বেঁধে রেখেছে গামছা বা কাপড়ের টুকরো দিয়ে। ঠাকুরবাড়ির অন্দর মহলে এসবের কোনো মূল্যও নেই। গগন, অবন, সমর তিন ভাই পশ্চিমের বারান্দায় বসে ছবি আঁকেন, গল্পগুজব করেন। কিন্তু কবির, রবি ঠাকুরের তাতে মন নেই। এর মধ্যেই একদিন বিকেলের দিকে বর্ষা এলো ঝমঝমিয়ে। ভরা পুজোর মরশুমে ডমরু বাজিয়ে যেন রথে চড়ে এলো সে। ভারী হয়ে বইতে শুরু করলো বাতাস। কবি এসে দাঁড়ালেন ঝুড়ি বারান্দায়। বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে কবির আলখাল্লা। এমন দিনে জোড়াসাঁকো এলো, নতুন বৌঠানের কথা খুব মনে পড়ে কবি। ওই তো সেই তেতলার খোলা ছাদ, ঝুল বারান্দা, কত খুনসুটি, কত গান, গল্প, গুজব। বর্ষার জল পেয়ে বিষাদে আর আনন্দে গাছেদের মতোই তখন সবে সবুজ হতে শুরু করেছে কবির মন। এমন সময় বিকেলের ডাকে চিঠি এলো শান্তিনিকেতন থেকে। এন্ড্রুজ লিখেছে, 4 জন ছাত্র খুবই অসুস্থ, ইনফ্লুয়েঞ্জা। এলমহার্স্ট আর মীরা দেবী খুব করছেন, কিন্তু সামলাতে পারছেন না। চিঠিটা পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলেন কবি। তিনি শুধু কবি নন, তিনি গুরুদেব। অতগুলো ছেলের সব ভার তাঁর ওপর। মারণ রোগ, তবে কি সেখানে ছবল মারতে ফনা তুলেছে? অস্থির হয়ে উঠলেন কবি। দক্ষিণের বারান্দা জুড়ে পাইচারি করতে থাকেন। রাতটুকু কাটলে সকালের ট্রেনেই রওনা দেবেন শান্তিনিকেতন। জোড়াসাঁকোয় পৌঁছবার পর থেকেই কবির শরীর ভালো যাচ্ছিল না। কদিন ধরে জ্বর, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। সেসব কিছুই বললেন না কাউকে। বৃষ্টিটা ঝরলে জ্বর গায়ে গেলেন
রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। ওর ছেলে মনু এখন শান্তিনিকেতনেই রয়েছে, ওখানকার ছাত্র। ফিরে এসে দেখেন সন্দেশ পত্রিকার সম্পাদক সুকুমার রায় আর কালিদাস নাগ বসে রয়েছেন। অনেকদিন পর কবিকে পেয়েছেন, নতুন গান শুনবেন তারা। গানের জলসা চলল বেশ রাত অবধি। কবির অসুস্থতার সংবাদ কেউ জানতে পারল না, তবে গলাটা খুসখুস করছে, হাঁচিও আছে, তবু ছটফট করছেন কবি। সকালে রওনা দেবেন, গোছগাছ হয়নি। একটু বেলায় ঘুম ভাঙল কবির। চা দিতে এসে প্রতিমা দেবী দেখেন জ্বরে গা পুড়ে যাচ্ছে। ভয়ে মুখ শুকিয়ে গেল সবার। তবে কি ব্যস্ত হয়ে উঠল রথি। ডাক্তার বিধান রায় এই কলকাতাতেই থাকেন, তরুণ ডাক্তার হিসেবে বেশ নামও করেছেন। রথি ডেকে আনলেন তাকে। ভিজিট 16 টাকা, একটাই ওষুধ, শুধুই বিশ্রাম। সুযোগ বুঝে নতুন এই জ্বরের উপদ্রব নিয়ে দু চার কথা শুনে নিলেন কবি ডাক্তার রায়ের কাছ থেকে। সাধারণ স্বাস্থ্যবিধিটুকু জানা থাকলে শান্তিনিকেতনে কাজে লাগবে। চিকিৎসা শাস্ত্র, জনশাস্ত্র বিষয়ে কৌতূহল থাকায় কবির সঙ্গে কথা বলতে ডাক্তার রায়েরও বেশ ভালোই লাগছিল। কিন্তু কড়া নির্দেশ, ঘর থেকে বেরোনো যাবে না। ডাক্তারের পরামর্শে আর প্রতিমা দেবীর কড়া শাসনে জোড়াসাঁকোতেই বাঁধা পড়লেন কবি। কিন্তু মন টানছে শান্তিনিকেতন। চারজন ছাত্র অসুস্থ, আর এখানে কবি বিশ্রামে। এটা খুব অন্যায়, খুব খুব অন্যায়। সপ্তাহখানেক অপেক্ষা করেই একদিন সকালে কিছু ওষুধপত্র নিয়ে শান্তিনিকেতন যাওয়ার ট্রেনে চেপে বসলেন কবি। রাত ভোর বৃষ্টি হয়েছে এখানে, এখনো ঝিরঝিরে বৃষ্টি পড়েই চলেছে। বোলপুর স্টেশন জলকাদায় মাখামাখি। রথীরা কবির শরীর নিয়ে বেশ চিন্তিত। তারপর আবার এই বৃষ্টি লাগাচ্ছেন। তবে গায়ে এখন আর জল নেই, কিন্তু শরীরটা বেশ কাহিল। অবশ্য প্রকাশ নেই। প্রতিমা দেবীর অনুসন্ধানী চোখ ঠিক বুঝে নেয়। কবির একবার বৃষ্টিতে ভিজে নিতে সাধ হলো। একটা গানও এসে গেল মনে মনে। আকাশে কি গোপন বাণী, বাতাস করে কানাকানি, বনের অঞ্চল খানি পুলকে উঠে দুলে দুলে। কথাগুলো এলো, কিন্তু সুরটা ঠিকঠাক দেওয়া গেল না। এমন সময় দিনু থাকলে বেশ হতো। অনেক খুঁজে মেহনত করে রথি একটা গরুর গাড়ি জোগাড় করেছে। আবার জোরে বৃষ্টি নামবে। গাড়োয়ান হাঁকঢাক করে তাড়া দিচ্ছেন কবিকে। কাজেই বৃষ্টিতে ভেজবার শখ ঝোলায় পুড়ে কবিকে উঠে পড়তে হলো গরুর গাড়িতে। ক্যাঁচ 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 শব্দ করতে করতে হেলে তুলে এঁকে বেঁকে গরুর গাড়ি কবিকে নিয়ে চলল শান্তিনিকেতনের দিকে। দুপুরে একটু বিশ্রাম নেবার পরে প্রথমে এলেন তিরুবন্ধু এন্ড্রুজ। এই এন্ড্রুজ সাহেবের ওপরে কবির সব থেকে বেশি ভরসা। শান্তিনিকেতন ছেড়ে গেলেই কবি তাঁকে দেখাশোনার ভার দিয়ে যান। আশ্রম বালকদের অসুস্থতার সংবাদ সেই দিয়েছিল কবিকে। দেখা করতে এলেন দীপেন্দ্রনাথ ও তার স্ত্রী হেমলতা দেবী, সীতা দেবী, কীতীন্দ্রনাথের স্ত্রী সুকেশী, ক্ষিতিমোহন সেন, সতীশচন্দ্র রায়। দুপুরে একটু গড়াতেই এলমহাস্ট চলে এলেন সুরুল থেকে সাইকেলে চেপে।
সবার মুখে দুশ্চিন্তার ছাপ। শেষবেলার দোলন চাপার মতো ম্রিয়মান। হেমলতা কবির পায়ের কাছে বসে পড়ল। গভীর উদ্বেগ তার সারা মুখে। কি হবে গুরুদেব? আশ্রমের 5টি ছেলে অসুস্থ হয়ে পড়েছে। সাঁওতাল পল্লী 3 জনের শরীর খারাপের খবর পেলাম। সবার জ্বর। 5টি? হিন্দুস্ত 4টি ছেলের কথা লিখেছে। গুরুদেব বিস্ময় আর উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন, কাল রাত থেকে সত্যেন্দ্র জ্বর এসেছে। ভয়ে তো আমার বুক কাঁপছে। জড়িয়ে ধরা গলায় বলতে বলতে সুকেশিয়ে ফুঁপিয়ে উঠল। চিন্তিত কবিও। এই মারণ রোগের হাত থেকে ছেলেগুলোকে বাঁচানো যাবে তো? তবু রক্ষে পূজাবকাশের ছুটি বলে প্রায় সব ছাত্রই বাড়ি ফিরে গেছে। কথা বলতে বলতে কবি উঠে দাঁড়ালেন। সবাইকে বসতে বলে ভেতরে ঢুকে গেলেন। মিনিট 5-এর মধ্যে বাইরের পোশাক গায়ে চাপিয়ে বেরিয়ে এলেন হাসপাতালে যাবেন বলে। দেহলির খুব কাছেই 3 পাহাড়ের পাশে হাসপাতাল। একটা নামও আছে, গৈরিক। হাসপাতাল বলতে একটা টালির ঘর, জরুরি প্রয়োজনে রোগীদের থাকবার জায়গা, এইটুকুই। না আছে ডাক্তার, না আছে শুশ্রূষা পাওয়ার কোনো সুযোগ। তাছাড়া এই দুঃসময় বোলপুর থেকে চিকিৎসকরা আসতেও চাইবেন না। এসব নানা কথা ভাবতে ভাবতে রবীন্দ্রনাথ গৈরিক হাসপাতালের দরজায় এসে থমকে দাঁড়ালেন। অনেকদিন আসেননি এদিকে, বলা যায় আসবার দরকারও হয়নি। বছর 12 আগে 1906 তৈরি হয়েছিল, কিন্তু স্থায়ী চিকিৎসক কোনোদিনই ছিল না। তখন বিকেল পড়তে শুরু করেছে। পশ্চিমের আলো তেরচা ভাবে হাসপাতালে বারান্দায় এসে পড়েছে। ঘরের মধ্যে অস্ত বিকেলের ম্লান আলোয় 5টি শয্যায় 5টি শিশু। ঘরটা বেশ বড়। 8টি শয্যার ব্যবস্থা আছে। একটা টেবিল চেয়ারও আছে চিকিৎসক বা সেবিকাদের বসবার জন্য। আছে একটা ছোট কাঠের তাক, তাতে প্রয়োজনীয় নানা জিনিসপত্র রাখা। গুরুদেব ঘরের মধ্যে ঢুকে থমকে দাঁড়ালেন। গভীর বিপর্যয়ের মধ্যে কবির মনে পড়ল 5টি শয্যার যেন শুষ্ক পাণ্ডুর মুখে শুয়ে আছে 5টি অমল। একটি শয্যার পাশে বসে গভীর মমতায় একজনের কপালে জলপট্টি দিচ্ছেন না প্রতিমা দেবী। ঘুরে ঘুরে তাপমাত্রা দেখছেন, হাত পা টিপে দিয়ে বেদনা উপশমের চেষ্টা করে চলেছেন। গুরুদেব কাছে গিয়ে দাঁড়াতেই উঠে দাঁড়ালেন প্রতিমা দেবী। কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করলেন গুরুদেব। শীর্ণ হাতটি তুলে নিয়ে নাড়ি দেখলেন ঘড়ি ধরে। হালকা সুরে জিজ্ঞাসা করলেন, কেমন বোধ হচ্ছে সুবল বাবু? তুমি কি জানো সুবলের রাস্তার দুধারে এবার অনেক কাশফুল ফুটেছে। এবারে ভালো হয়ে গেলে সেখান থেকে এক গুচ্ছ কাশফুল এনে দিতে হবে। পারবে না? তোমাদের বাগান বাড়িতে এবার ভাবছি বিজয়া উৎসব করব। কাশফুলের উৎসবের মেজাজ আসবে, কি বলো? সুবল মাথা নেড়ে সম্মতি জানায় মাত্র। গলায় হাত দিয়ে কি যেন বলার চেষ্টা করে, পারে না। চোখের কোণ দুটি চিকচিক করে ওঠে। গুরুদেব মুখ ফিরিয়ে নেন। প্রতিমা দেবী বললেন,
ওদের সবার গলাতেই ব্যথা। গুরুদেব মাথায় হাত বোলাতে বোলাতে দেখেন চোখের তলায় গাঢ় বাদামি রঙের দাগ। কারোবার সে দাগ কান পর্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিমা দেবী ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন, কি হবে বাবা মশাই? তারপর নিচু গলায় বলতে থাকেন, ওষুধপত্র তো তেমন নেই। গুরুদেব সে কথার উত্তর না দিয়ে বাইরে এসে দাঁড়ালেন। তখন প্রায় অন্ধকার। ঝোপে ঝাড়ে পাখিদের ঘরে ফেরার ডাক। শালবিথির মাথায় পশ্চিমের শেষ রোগটুকু রাঙা কামরাঙার মতো জেগে আছে। অন্য সময় হলে কবি গান বাঁধতেন, কিন্তু এখন মনের সে অবসর নেই। কলকাতা থেকে আসবার আগেই কবি শুনে এসেছিলেন এই যুদ্ধ জয়ের মারণমুখী অভিশাপের কথা। আজ সেই জ্বর কবি স্বপ্নে ভূমির দরজায় এসে কড়া নাড়ছে। শিউরে উঠলেন কবি, সময় নেই হাতে, একদম সময় নেই। আজ এখনই কাজে নেমে পড়তে হবে। এক মুহূর্ত অপেক্ষা করলে বড় ভুল হয়ে যাবে। কবি আজ রাতেই সভা ডাকলেন দেহলিতে। যারা আশ্রমে আছেন তাদের সবাইকে খবর দিতে বললেন। এলমহাস্ট শুনেই সাইকেল নিয়ে বেরিয়ে গেলেন সবাইকে খবর দিতে। রবীন্দ্রনাথ এখন ঘরে ফিরবে। ভোরবেলা জোড়াসাঁকো ছেড়েছেন। শান্তিনিকেতনে ফিরে বিশ্রামও প্রায় হয়নি। শরীরটাও ঠিক বসেনি, সেই সঙ্গে মনটাও অস্থির। শালভিত্তির ভেতর দিয়ে দেহলের দিকে হাঁটতে শুরু করলেন কবি। দ্রুত পিছন থেকে সুকেশী বলে গেল, আমি বরং এখানেই এখন থেকে গেলাম। সন্ধ্যা 7টায় সভা বসল দেহলিতে। পূর্ব দিকের এই খোলা ছাদে মাঝে মাঝে সভা বসান কবি। খেয়া কাব্যের অনেক কবিতাই এই ছাদের মজলিসে কবি পাঠ করেছেন এক সময়, কিন্তু আজ বড় অসময়। এই জগৎ যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়ে চলেছে। যুক্তরাজ্য, ব্রিটেন, স্পেন, জার্মানি, রাশিয়া, চীন, জাপান সব দেশে ছড়িয়ে পড়েছে এই যুদ্ধ জ্বর বা স্প্যানিশ ফ্লু। ইতিমধ্যেই 1 কোটির উপর মানুষ মারা গেছে। ভাষা ভাষা খবর আসে। বিদেশের বন্ধুরা জানায়, খোঁজ নেয়, কেমন আছেন কবি, আপনার সাথে শান্তিনিকেতন। আজ শুধু কবি বলবেন, শুনতে এসেছেন সবাই। সবাই কবির মতোই চিন্তিত। সবাই কিছু করতে চায়, কিন্তু কি করবে? কবির কাছে কাজ চায় তারা। আত্মনিবেদনের থালা সাজিয়ে এনেছেন তারা। এখন শুধু ডাকের অপেক্ষা। আত্মরক্ষা আর সেবা, এটাই হলো আজকের দিনের মূল কথা। গুরুদেব বলতে শুরু করলেন, এ অসুখ অত্যন্ত ছোঁয়াচে, সংক্রমণ দ্রুত ছড়ায়। কাজেই প্রথমে লক্ষণ রেখায় বন্দী করতে হবে নিজেকে। অন্যদিনের মতো আজ আর গুরুদেব মুক্তির কথা, লাগাম ছাড়া বাদন হারা জীবনের কথা বললেন না। আজ তিনি আর কবি মাত্র নন, আজ তিনি নির্দেশক, জীবন নির্দেশক, একেবারে অন্য মানুষ তিনি। গৃহবন্ধনের কথা বললেন, পারস্পরিক দূরত্ব বজায় রেখে সামাজিকতার কথা। হাঁচি, কাশি, জ্বর, গলা ব্যথা, হাত পা ব্যথা, এসব উপসর্গের কথা বলে রোগের লক্ষণ চিনিয়ে দিলেন। নাকে মুখে কাপড়ের বা গামছার পট্টি লাগিয়ে চলার নির্দেশ দিলেন।
এই রোগ সম্পর্কে কলকাতা থেকে ভালোভাবে জেনে শুনেই এসেছেন কবি। ডাক্তার বিধান রায় অনেক বিষয়ে পরামর্শ দিয়েছিলেন তাকে। প্রায় চিকিৎসকহীন শান্তিনিকেতনে বাঁচাতে এই লোকশিক্ষাই সব থেকে বড় অস্ত্র হয়ে উঠতে পারে তা তিনি আগেই ভেবেছিলেন। অনেকক্ষণ বলার পর কবি থামলেন। গলাটা উসখুস করছে। তারপর যখন একটু গরম জল খেয়ে গলাটা ভিজিয়ে নিচ্ছেন, তখন সুকেশী দেবী জিজ্ঞাসা করলেন, গুরুদেব, অসুস্থ আশ্রমিকদের শুশ্রূষার কি হবে? তারা থাকবেনই বা কোথায়? তাদের দেখবেনই বা কে? বিষয়টা রবীন্দ্রনাথ যে ভাবেননি তা নয়, তবু সুকেশী দেবীর প্রশ্ন উপস্থিত শ্রোতাদেরও একটা প্রশ্নের মুখে ঠেলে দিল। সবাই একটা মৃদু গুঞ্জন উঠল। সেই গুঞ্জনের মধ্যেই সুকেশী দেবী একটি সেবিকা দল গড়ার প্রস্তাব দিল। এমনকি সে নিজেও এই দলে নাম লেখাতে চায়। কবির অনুমতিও চাইল সে। সুকেশী কবির বরদা দ্বিজেন্দ্রনাথের পুত্র কীতীন্দ্রনাথের স্ত্রী। আশ্রমিক হলেও খুব উজ্জ্বল কীতীন্দ্রনাথ বা সুকেশী কেউই নন। খুব বেশি সম্ভ্রম কেউ করেনি কখনো, যাকে বলে পিছনের দলের লোক। সেই সুকেশী আজ মৃত্যুর মুখে নিজেকে সঁপে দিতে চাইছে। তার কথা শুনে থমকে গেলেন রবীন্দ্রনাথ। চোখ দুটো এই বিপর্যয় আরো একবার জ্বলে উঠল। প্রাণের খুশি তার শান্ত সৌম্য মুখে ছড়িয়ে গেল। সাধু সাধু বলে কবি বললেন, বেশ তো, আর কে কে কাজ করতে চাও? কিন্তু মনে রাখবে, বেশ বিপজ্জনক এ কাজ। সামনেই বসেছিলেন পুত্রবধূ প্রতিমা দেবী, হেমলতা দেবী, সীতা দেবী। ওরাও সেবিকা দলে নাম লেখালেন। প্রতিমা দেবীর একটু সংকোচ ছিল, সংকোচ তার কবির জন্য। ওই মানুষটাকে দেখবে কে? কবি বোধহয় বুঝেছিলেন সে কথা। নিজেই বললেন, আমার জন্য ভেবো না, ভুবনের ভার নেবার সময় এসেছে তোমার। তুমি যাও, এই বেলা নিজেকে প্রমাণ করো। সভা তখনও শেষ হয়নি। মীরা দেবী প্রায় হাঁপাতে হাঁপাতে উপরে উঠে এলেন। সঙ্গে নিয়ে এলেন আরো একটা দুঃসংবাদ। গত পৌষ মেলায় শান্তিনিকেতনে এসেছিলেন ডেনিস মহিলা মিস ফেরিং, কিন্তু মেলা শেষ হলেও তার ফেরা হয়নি। কিছু কাজের জন্য থেকে গিয়েছিলেন শান্তিনিকেতনের নূতন বাড়িতে। একটু আগে খবর এসেছে তারও হয়েছে যুদ্ধ জ্বর। শুনে রবীন্দ্রনাথের উজ্জ্বল মুখ আবারও পাণ্ডুর হয়ে এলো। ক্রমশই বাড়ছে। আজকেই দুজন নতুন আক্রান্তের খবর এলো। বুঝতে পারছেন কবি সংখ্যাটা প্রতিদিন বাড়বে। গৈরিক হাসপাতালের ছোট্ট টালির ঘরটাতে পরে জায়গা হবে না। তাছাড়া মেয়েদের জন্য আলাদা ব্যবস্থাও করা দরকার। হাসপাতালের কাছাকাছি কোথাও এক কোণে বসেছিলেন সতীশচন্দ্র রায়, শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রাক্তনীয় বর্তমান শিক্ষক। সতীশচন্দ্র সংকোচে কবিকে বললেন, এখন তো ছুটি চলছে, আশ্রমিকেরা প্রায় কেউই নেই। কাছেই নূতন বাড়ির ছাত্রাবাসটিকে ব্যবহার করা যেতে পারে। তাহলে গৈরিক হাসপাতাল, নূতন বাড়ি আর কবির বাসা দেহুলি খুব কাছাকাছি হবে। কবির পক্ষেও খোঁজ খবর রাখতে সুবিধে হবে। রবীন্দ্রনাথও একটি নতুন দিশা পেলেন। ভাবলেন, ডেনিস মহিলা বা শুধুমাত্র মহিলাদের জন্যই নূতন বাড়িটিকে ব্যবহার করা যেতেই পারে। এ প্রস্তাবও সাধু সাধু ধ্বনিতে সবাই মেনে নিল। রাত হয়ে গেছে, তবু এই রাতেই সুকেশী দেবী চললেন হাসপাতালে। ছেলেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সবাই চলে গেলে অবসন্ন কবি
পশ্চিমের বারান্দায় গিয়ে দাঁড়ালেন। একটা ঠান্ডা বাতাস আসছে কাছের আম্রকুঞ্জ থেকে। আজ ছুটির কথা খুব মনে পড়ছে। শান্তিনিকেতনের সমস্ত ঝড় ঝাপটা একসময় একা হাতে সামলেছেন চিরকালের রুগ্ন এই মানুষটি। এই নূতন বাড়িতেই প্রথম ছুটিকে নিয়ে এসেছিলেন, এসে উঠেছিলেন তিনি। এখানে তার প্রথম সংসার। সেই চালাঘরটি আজ নেই, মানুষটিও নেই, শুধু স্মৃতির গুঞ্জনটুকু রয়ে গেছে। বেশ বুঝতে পারেন কয়েকটা শব্দে তৈরি হচ্ছে ভেতরে ভেতরে। শব্দের সঙ্গে শব্দের বুননে কথা বলে উঠছে মন। টেবিলটাকে টেনে চেয়ারে গিয়ে বসলেন কবি। গুনগুন করে বেরিয়ে আসতে থাকে, মনের করে তুফান তোলে চারিদিকে, বুঝিস নে মন ফিরবি কখন কার দিকে। দিন সাথে কেটে গেছে। শান্তিনিকেতনের আশ্রমিকরা এখন অনেক বেশি সতর্ক। সহজে ঘরের বাইরে কেউই যায় না, গেলেও পারস্পরিক দূরত্ব বজায় রেখে নাকে মুখে কাপড় বেঁধে প্রয়োজনীয় কাজ সারেন। কবি সকালে উপাসনা সেরেই বেরিয়ে পড়েন। আশ্রমিকদের বাড়ি বাড়ি যান, খোঁজ খবর নেন, শরীরের তাপমাত্রা বোঝার চেষ্টা করেন। সঙ্গে থাকে হোমিওপ্যাথির বাক্স। কবি বুঝেছিলেন এই প্রত্যন্ত অ্যালোপ্যাথি চিকিৎসায় সুবিধে পেতে বহু দিন কেটে যাবে। কাজেই এই গরিব গুরব মানুষগুলোর জন্য হোমিওপ্যাথি ভালো। এই বিদ্যার চর্চাও করেছেন। স্ত্রী মৃণালিনী দেবীর চিকিৎসাও করেছিলেন তিনি নিজে। হোমিওপ্যাথি বাক্সের মতো আজকাল তার নিত্যসঙ্গী সতীশচন্দ্র রায়। যথার্থ অর্থে গুরু বলেই মানেন কবিকে। গুরুদেব নামটি তাঁরই দেওয়া। এই দুর্দিনে তাঁকে একা ছেড়ে দেওয়া যায় না। তাই গুরুদেবের সঙ্গে সঙ্গে সতীশচন্দ্র আশ্রমিকদের বাড়ি ঘুরে তারপরে হাসপাতালে যান। সেখান থেকে নূতন বাড়ি, সেখানে আরো 3 জন নতুন রোগী এসেছে। তবে আসার কথা 2 জন ভালো হবার পথে। কবির ওষুধে সাড়া দিচ্ছে তাদের অচেতন শরীর, কিন্তু আরো কিছু নতুন ওষুধ আনা দরকার কলকাতা থেকে। শুনে রতীন্দ্রনাথ চলে গেলেন কলকাতায়। ডাক্তার বিধানচন্দ্র রায়ের সঙ্গে দেখা করে তার পরামর্শ নিয়ে আসতে বললেন কবি। তিনি বুঝতে পারছিলেন এই ওষুধে কিছুটা আরাম দিলেও রোগ মুক্তি হয়তো সম্ভব নয়। তার থেকেও বেশি প্রয়োজন বিকল্প প্রতিষেধক। এমন ওষুধ দরকার যা মানুষের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে, ফলে ইনফ্লুয়েঞ্জার জীবাণু মানুষকে কাবু করতে পারবে না। ভাবলেন শান্তিনিকেতনের পথের ধারে ঝোপে জঙ্গলে যে অসংখ্য গাছপালা ছড়িয়ে রয়েছে, তা থেকে কি কোনো প্রতিষেধক তৈরি করা যায় না? আয়ুর্বেদ শাস্ত্রটাই তো তৈরি হয়েছে এই প্রাকৃতিক ভেষজ উপাদানের সাহায্য নিয়ে। প্রাচীনকালে ভারতীয় মুনি ঋষিরা তো শল্য চিকিৎসাও করেছেন এইসব গাছগাছালির সাহায্য নিয়ে। কৃষি বিজ্ঞানী এলমহার্স্ট আর রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে কাজে নেবে বললেন রথীন্দ্রনাথ। তারপর হঠাৎ একদিন তৈরি করে ফেললেন পঞ্চতিক্ত পাঁচন। পরীক্ষায় সফল হলেন রবীন্দ্রনাথ। এই পাঁচন খাইয়ে কবি বহু মানুষকে বাঁচালেন। এমনকি যে সমস্ত পরিবারে কেউ ইতিমধ্যে রোগগ্রস্ত হয়েছে তাদেরও এই পাঁচন খাইয়ে রক্ষা করলেন কবি। সেরে উঠতে লাগলেন সেই ডেনিস মহিলা মিস ফেরিনো।
দিনরাত ত্যাগ করে সেবা করে চলেছেন প্রতিমা দেবীরা। সুকেশী তো দেহলিতে যাতায়াত বন্ধই করে দিয়েছেন। মিস ফেরিংয়ের সর্বক্ষণের সাথী সে। অন্যদিকে হেমলতা, প্রতিমা দেবী, সীতা দেবী আশ্রম বালকদের জন্য হাসপাতালেই পড়ে রইলেন 2 সপ্তাহ। ওরাও আজকাল বাসায় ফেরে না, বাবা মা নেই। ওরা একা একা থাকলেও ছটফট করতে থাকে, ভয় পায়। কাজেই প্রতিমা দেবীরা এখানেই থাকে। দেহলি থেকে কবি ওদের জন্য খাবার পাঠান, কখনো এন্ড্রুজ, কখনো এলমহার্স্ট কিংবা রথি এসে খাবার ও টুকিটাকি জিনিস পৌঁছে দিয়ে যায়। কবির ওষুধে ভালো কাজ দিল। নতুন করে আর কেউ এলো না হাসপাতালে। যারা ভর্তি ছিল তারাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। কবি অনেকটা নিশ্চিন্ত। বিশ্বজোড়া মহামারীকে তিনি শান্তিনিকেতনে ঢুকতে দেননি। গর্ব করে ডাক্তার দীনেন্দ্রনাথ মৈত্রকে লিখলেন, ছাত্র সৌভাগ্যক্রমে সকলেই ভালো আছে। তাদের সকলকেই রোজ পঞ্চতিক্ত পাঁচন খাওয়ায়। আমার বিশ্বাস সেই জন্য তাদের মধ্যে একটি কেসও হয়নি। অথচ তারা অধিকাংশ সংক্রামকের কেন্দ্র থেকে এবং রোগগ্রস্ত পরিবার থেকে এসেছে। গর্ব করার মতো বিষয় বটে, তবে ভরসা নেই। যে কোনো সময় আবার দেখা দিতে পারে। বিশেষ করে পূজা বোকার শেষ হয়ে এলো। বাইরে থেকে যারা আসবে তারাও তো মারণ রোগ নিয়েই আশ্রমে ঢুকতে পারে। বিপদের কথা, এই সম্ভাবনা বুঝে পুজোর ছুটি 1 মাস বাড়িয়ে দিলেন কবি। গুরুপল্লী থেকে সুরুলের কঠিবাড়ি সর্বত্রই এখন ঝলমলে রোদ। ভয় আর আতঙ্ক এখন আর অনেকটাই নেই। শীতের হাওয়া বইতে শুরু করেছে। পাকা ফসলের সংবাদ ছড়িয়ে যাচ্ছে বাতাসে বাতাসে। আশ্রমবাসীরা আবার ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে পথে। ছাতিমতলার আশেপাশে শালবতী রাঙা পথ ধরে কেউ কেউ চলে যায় গুনগুনিয়ে, গান গাইতে গাইতে। অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দক্ষিণ হাওয়া। যুক্তি যেন আশ্রমিকদের দরজায় দরজায় কড়া মেরে বলে গেল, দুয়ার খোলো, দুয়ার খোলো কবি। দরজা খুলে বেরিয়ে এলেন কবি, কিন্তু চোখে মুখে নিশি জাগরণের ছাপ। এত কষ্ট কেন? কি হয়েছে? সবাই তো ফিরে এসেছে ঘরে, তবে কেন? কেন অসুস্থ হয়ে পড়ছেন প্রতিমা দেবী, হেমলতা, সুকেশী, 3 জনই প্রায় একসঙ্গে জ্বরে পড়লেন 3 জনই। হেমলতা দীপুবাবুকে বললেন, আমাকে তোমরা নূতন বাড়িতেই রেখে এসো। এ অসুখ ভালো নয়। ছেলেমেয়েরা ঘরে আছে, ওদের থেকে দূরে থাকাই ভালো। এ কথা শুনে সুকেশী আর প্রতিমা দেবী বললেন, নূতন বাড়িতে থাকাই ভালো। এখানে এত লোক, লোকটা তো ছুঁয়েছে, দূরে থাকাই ভালো। 3য় দিন থেকেই রোগের প্রকোপ বাড়ল। মীরা এবং সীতা দেবী এখন ওদের দেখাশুনো করেন। গুরুদেব মাথার কাছে বসে ওষুধ দিচ্ছেন ঘন্টায় ঘন্টায়। কখনো কখনো আশার আলো জেলে জ্বরটা কমে এলেও আবার হু হু করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। গলার ব্যথায় জলটুকু মুখে নিলেও গিলতে পারছেন না কেউ। দূরে দূরে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকেন রথি, কীতীন্দ্রনাথ,
দীপেন্দ্রনাথ। ওদের এই নিরুপায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ছবি কবি সহ্য করতে পারেন না। দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায় বুক চিরে। প্রতিটি মুহূর্তকে কবি জানেন, কি করতে কি হতে চলেছে তাও জানেন, কিন্তু কবির কাছে শোক বা দুঃখ প্রকাশের জন্য নয়, তাতে দুঃখের পবিত্রতা নষ্ট হয়ে যায়। তাই কবির সব দুঃখের প্রকাশ, তাই কবির সব দুঃখ চাপা থাকে তার বুকের গভীরে। নির্জনে সেই দুঃখ মুক্তি পায়, কখনো শব্দে, কখনো বা সুরে সুরে। কবি বাইরে এসে দাঁড়ালেন। মাথার উপর দ্বীপ্রহরে সূর্য বল্লমের মতো নেমে আসছে, আলোয় আলো ভরে যাচ্ছে দিগন্ত, অথচ ঘরের ভেতর চাপ চাপ অন্ধকার। বিকেলের দিকে হেমলতার প্রতিমা দেবীর অবস্থার একটু উন্নতি হলো। মীরা দেবীর ডাকে সাড়া দিচ্ছেন তারা। একটু একটু ডাবের জলও খেতে পেরেছেন। জ্বরটাও নামতে শুরু করেছে। শরীরের ছটফটানি আগের মতো ততটা নেই। কখনো কখনো জ্ঞান ফিরলে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কাকে যেন খুঁজছেন। বাইরে অপেক্ষমান আশ্রমিকদের মুখ এ সংবাদে উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু সুকেশী? কীতীন্দ্রনাথ দরজার কাছে গিয়ে বারবার উকি দিচ্ছেন। মীরা বা সীতা দেবী কেউই তাকাতে পারছেন না কীতীন্দ্রনাথের দিকে। একবার চোখাচোখি হয়েছিল, ঝাপসা হয়ে এসেছিল দুজনের চোখ, কিন্তু কেউই বলতে পারল না। একটু রাতের দিকে হেমলতার প্রতিমা দেবী দিনের জ্ঞান নিল। খুব দুর্বল, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, তবে অনেকটা সুস্থ বোধ করছেন দুজনেই। কবির কাছে সংবাদ পাঠানো হলো। কবি কিছুক্ষণের জন্য আকাশের দিকে তাকিয়ে রইলেন অপলক চোখে, কিন্তু সুকেশী, সেই চুপচাপ শান্ত মেয়েটি। কবি ছুটে এলেন সেই রাতেই। নারী দেখে বুঝলেন বেশি সময় নেই, এ ঘরে আর রাখাটা ঠিক হবে না। প্রতিমা হেমলতা সহ্য করতে পারবে না এই দুর্বল শরীরে। কবি নির্দেশ, সতীশচন্দ্র আর এলমহার্স্ট সুকেশীর খাটটাকে সরিয়ে নিয়ে গেলেন পাশের ঘরে। সঙ্গে গেলেন মীরা দেবী। দরজার পাশে দাঁড়িয়ে কে যেন টুকরে কেঁদে উঠল। কে? কীতীন্দ্র? কবি আবারও বাইরে এসে কীতীন্দ্রের কাঁধে হাত রাখলেন, বললেন, ঈশ্বরকে ডাকো। বিছানার সঙ্গে লেগে আছে মেয়েটা। নিঃশ্বাসের কষ্টে সারা শরীর মাঝে মাঝে থরথর করে কেঁপে উঠছে। বেঁকে যাচ্ছে সমস্ত দেহটা। শক্ত মুঠিতে সুকেশী ধরে রেখেছেন বিছানার চাদর, মীরার আঁচল। গুরুদেব ভিতরে ঢুকলেন, চমকে উঠলেন সুকেশীর মুখ দেখে। এখন আর বাদামি নয়, গৌরবর্ণ উজ্জ্বল মুখটা ব্যথায় কালো হয়ে যাচ্ছে। অসহায় ভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মীরা। বেদনা অশ্রুতে ভরে যাচ্ছে তার দু চোখ।
শুধু নীলকণ্ঠের মতো মৃত্যুর সমস্ত বিষ পান করেও একান্ত উদাসীন একটি মানুষ নিঃশব্দে সুকেশী শয্যার পাশে বসে ঠোঁটটা থর থর করে কাঁপছে, কিন্তু কি বলছে, বলতে চাইছে। শুকনো ঠোঁট দুটো জলে ভিজিয়ে দিলেন মীরা। শেষ মুহূর্তের উপাসনা বুঝতে চাইছে কবির মন, কিন্তু বড্ড চঞ্চল মন কিছুতেই গুছিয়ে আনতে পারছেন না। ভুলে যাচ্ছেন ঈশ্বরকে, পরম পিতাকে ডাকতে। বারবারই মনে হচ্ছে সেই সুকেশী যে সারা জীবন নিঃশব্দে পা ফেলে সবার পেছনে দাঁড়িয়েছে, সবার কাছে যে চিরকালের উপেক্ষিত এক উপসংহারের মতো থেকে গেছে, যাকে কোনদিন কেউই আসন পেতে দেয়। সেই সুকেশী নিঃশব্দে অভিমানে মৃত্যুকে বরণ করে নেবার জন্য তৈরি হচ্ছে একটু একটু করে। আর সেই জীবনের সঙ্গে মৃত্যুর সেই মিলন মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন করতে। জীবনের মৃত্যু মিছিলে তিনি একা। বারান্দায় তখন ছটপট করতে করতে পায়চারি করছেন কীর্তিনাথ। ভাবছেন খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। ভোর 4টে। বাইরে তখন আলো ফুটতে শুরু করেছে। পিউকাহা পাখির ডাকে সকাল হচ্ছে। দূর থেকে দ্রুত পদে হেঁটে আসছেন আশ্রমিকেরা। রাতের খবরটুকুর জন্য তারা ব্যস্ত। বাইরে এসে দাঁড়ালেন গুরুদেব। ভেতর থেকে তখন ভেসে আসছে কীর্তিনাথের বোবা কান্নার ভাঙা সুর। মীরা এক গুচ্ছ চাপা ফুল এনে সুকেশীর পায়ের কাছে রেখে গেল। হেঁটে চলেছেন রবীন্দ্রনাথ। তিনি দুঃখের কেউ নন, তিনি মৃত্যুরও কেউ নন। আজ আর বৈতালিকে যাবেন না, উপাসনায় বসবেন। তার আগে একবার দেহলিতে যাওয়া দরকার। কয়েকটা শব্দ বুকের গভীরে বেঁধে ফেলেছে টানি করার মতো। লিখে ফেলতে হবে, না হলে পালিয়ে যাবে। অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার বাড়ি। সুদূর পারে ঘাট দেখা যায়।